নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অনুরাধা পারওয়াল। আপনারা জানেন যে বলিউডের বেশ কিছু ফিল্ম স্টার সবসময় একদম রীতিমতন বিশ্বগুরু কিংবা নরেন্দ্র মোদী তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন, কিন্তু অনেকেই সেটা হয়ে থাকেন না। একদম সাধারণ যারা সিঙ্গার রয়েছেন, বলিউডের স্টার রয়েছেন, তারা এইসব বিষয়ে অ্যালুফ থাকতে চান। তারা নিজেদের সোসাইটি, নিজেদের কালচারটাকে নিয়ে থাকতে চান, কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে কেউ কেউ বিস্ফোরক বক্তব্য রেখে ফেলেন। এবং অনুরাধা পারওয়াল, আপনারা কতজন জানেন আমরা জানি না, যে আমাদের জেন জি যারা দর্শক তারা হয়তো অনেকেই জানবে না, কিন্তু 90s এর সময় কুমার শানু, উদিত নারায়ণ, অনুরাধা পারওয়াল, আলকা ইয়াগনিক, তারা এত এত হিটস গান দিয়েছেন বলিউডে, সেগুলোকে সেলিব্রেট করেছে সারা ভারতবর্ষ। তো সেই অনুরাধা পারওয়াল সবসময় তিনি বিতর্ক থেকে অনেক যোজন যোজন দূরে থাকেন, কিন্তু তিনি কোথাও গিয়ে যে কথাটা বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে, সেটা বিশ্বগুরুকে কটাক্ষ করে শুধু নয়, একদম সামগ্রিক এই মুহূর্তে ভারতবর্ষের চিত্রটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং সম্পূর্ণভাবে তিনি একটা আয়না ধরার কাজ করেছেন, এবং সম্পূর্ণ যে জায়গাটা উঠে এসেছে সেটা ভারতবাসী হিসেবে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনাকেও হয়তো ভাবতে বাধ্য করবে, যারা বিজেপির ভোটার রয়েছেন, আমাদের দর্শক, তাদেরকেও হয়তো ভাবতে বাধ্য করবে যে সত্যি ভারতবর্ষ কি বিশ্বগুরুর জায়গাতে রয়েছে, নাকি কোথাও গিয়ে একটা সম্পূর্ণ আলাদা জায়গা তৈরি করে, একটা ইমেজ তৈরি করে সেটাকে মানুষের মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে। আদতে জায়গাটা সেরকম নয়। তিনি বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে বক্তব্য রেখেছেন। 93 লক্ষ স্কুল বন্ধ হয়ে গিয়েছে, রাম মন্দিরে চুরি হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে তিনি বক্তব্য রেখেছেন একটি পডকাস্টে। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, এবং অবশ্যই সেটাকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কটাক্ষ করছেন, যারা সাপোর্টার রয়েছেন ভারতীয় জনতা পার্টি। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, অনুরাধা পারওয়াল, যিনি সবসময় সমস্ত বিতর্ক থেকে দূরে থাকেন, কোনো ধরনের কোনো বিতর্ক নেই তাকে নিয়ে, সেই অনুরাধা পারওয়াল কিন্তু এই মুহূর্তে মুখ খুলেছেন। কোথাও গিয়ে তারও কি ধৈর্যের ভাত ভাঙছে? এই প্রশ্ন নিয়ে আজকের এপিসোডটা আমরা শুরু করছি। কাইন্ডলি শেষ অব্দি দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠছে, যেগুলো হয়তো সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ ভারতবাসীর প্রশ্ন। তিনি যে স্তরেরই হতে পারেন অর্থনৈতিকভাবে, প্রত্যেকের হয়তো প্রশ্ন এগুলোই। দেখুন শেষ অব্দি। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে অনেকেই হয়তো সরে যাচ্ছেন সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে। কিন্তু কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের রিচ বাড়বে, তাই কাইন্ডলি সাবস্ক্রাইব করুন টক টু বাংলা। আপনাদের জানাই, এই মুহূর্তে অনুরাধা পারওয়াল কোট আনকোট যা বলছেন, কয়েক বছর আগে পর্যন্ত আমার মনের ইচ্ছা ছিল যে আমরা বিশ্বগুরু হব। কয়েক বছর আগে পর্যন্ত তারও মনের ইচ্ছা ছিল যে আমরা বিশ্বগুরু হব। এখন আমি দেখি বিশ্বগুরু কে খণ্ডন করার মতন বিভিন্ন জিনিসপত্র সারা দেশ জুড়ে হচ্ছে। বিশ্বগুরুকে কন্ট্রাডিক্ট করার মতন, একদম তিনি এটাই বলেছেন, কন্ট্রাডিক্ট করার মতন বিভিন্ন জিনিসপত্র সমাজে ঘটে বেড়াচ্ছে। তারপর তিনি বলছেন, আমরা এখন বিশ্বগুরু বিশ্বগুরু করা বন্ধ করি, এসব ননসেন্স ফালতু কথা আপাতত বন্ধ হোক। তিনি বলছেন যে এই সমস্ত যে কন্টিনিউ বিশ্বগুরু, আমরা বিশ্বগুরু, আমাদের সারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করছেন বিশ্বগুরু, তো এই জিনিসগুলো আপাতত বন্ধ হোক, এগুলো ননসেন্স এবং ফালতু কথা বলছেন অনুরাধা পারওয়াল। কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছে। তারপর তিনি বলছেন, আমাদের পড়াশোনা জানা মানুষ হওয়া দরকার। 93 লক্ষ স্কুল বন্ধ হয়ে গিয়েছে, বিশ্বগুরু যে বেস সেটা কি, বিশ্বগুরুর যে ভিত্তি সেটা কি? আমাদের 93 লক্ষ স্কুল বন্ধ হয়ে গিয়েছে ভারতবর্ষ জুড়ে, সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বগুরু যে আমরা বলছি নিজেদেরকে, সেটার ভিত্তিটা কি? আমরা একদম আমেরিকার চোখে চোখ রেখে কথা বলিয়ে একদম নরেন্দ্র মোদী একটা ফোন করেন এবং সমস্ত যুদ্ধ সারা পৃথিবীতে বন্ধ হয়ে যায়, এই সমস্ত আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার থেকে বা একদম বিভিন্ন ইন্টারভিউ থেকে, কিন্তু তার বেসটা কি, তার ভিত্তিটা কি? তারপর তিনি আরো কথা বলছেন, স্বপ্নের উপর তো আপনি চলতে পারেন না, কিছু তো ভিত্তি থাকা দরকার। আপনি তো শুধুমাত্র স্বপ্নের উপর হেঁটে চলে বেড়াবেন তেমন হতে পারে না, তার তো কিছু ভিত্তি থাকবে। তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে কথাটা, একদম এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু, তিনি বলছেন, যদি বিশ্বগুরু রামরাজ্যের কল্পনা ছিল, যদি বিশ্বগুরুর একটা রামরাজ্য তৈরি করবেন তিনি, একটা তার কল্পনা ছিল, এখানে তো রাম মন্দিরেই ডাকাতি হয়ে গেল। অর্থাৎ কোথাও গিয়ে আপনারা একদম বলতেই পারেন যে আমরা রামরাজ্য তৈরি করে ফেলেছি। একদম অযোধ্যাতে রাম মন্দির তৈরি করা, এটা বহু দিনের বিজেপির একটা কিন্তু পলিটিক্যাল একটা জায়গা ছিল, পলিটিক্যাল একটা রীতিমতন সেটাকে সামনে রেখে তারা পলিটিক্স করেছে। তো সেটা তো 2024-এ হয়ে গেল, কিন্তু তারপর কি হলো? সেখানে
ডাকাতি হয়ে গেল? একদম অনুরাধা পরওয়াল এই প্রশ্ন করছেন এবং তিনি বলছেন বিশ্বগুরুর সাথে জড়িত কোন জিনিসটা আছে সেটা একটু বলুন তো। বিশ্বগুরুর সাথে জড়িত, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে বিশ্বগুরু বলতে পারি, সেটা সেই রকম কোন জিনিসটা এই মুহূর্তে ভারতবর্ষে আছে? কমপক্ষে আমরা আমাদের সেই লিস্টটা আমাদের হাতে ধরিয়ে দিন, আমরা তাই নিয়ে অন্তত বলতে পারবো যে আমরা সত্যিই বিশ্বগুরু। অর্থাৎ কোথাও গিয়ে অনুরাধা পরওয়াল যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো আপনার বা আমার সবারই একদম ব্যক্তিগত মনের কথা। সেটা আপনি বিজেপি সাপোর্টারও হতে পারেন, বিজেপির ভোট দাতাও হতে পারেন, কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির সামগ্রিক দেশের যা পরিস্থিতি, সেটা কি কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে খুব সুখকর? তার কারণ কয়েকটা ডেটা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি। গত 10 বছরে 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। গত 10 বছরে 94,000 সরকারি স্কুল যেগুলো অ্যাক্টিভ ছিল গত 10 বছর আগে, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তার মধ্যে এবং আরো একটা ডেটা উঠে আসছে একদম এবিপির সেইখানকার খবর আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রতিদিন সারা দেশে 25টা করে সরকারি স্কুল বন্ধ হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন, 25টা করে যদি সরকারি স্কুল বন্ধ হয়, তাহলে যারা একদম প্রান্তিক শ্রেণী গরিব মানুষ, তারা তাদের ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাবে? এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং এই যে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, তার দায়টাই বা কার? সরকারের তো সরকারি স্কুল চালানোর একটা ইচ্ছে, এবং সেই জায়গা থেকেই তো সাধারণ মানুষের কাছে যাতে শিক্ষাটা পৌঁছায় সেটা তাদের করার কর্তব্য। সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়, তাহলে তো গরিব মানুষ তাদের একদম হয় দুটো অপশন পড়ে থাকে: সম্পূর্ণ টাকা পয়সা খরচা করে, তাদের যা রোজগার সেটাকে খরচা করে তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠাবে, হাজার হাজার টাকা খরচা করে। মাস গেলে এক একটা প্রাইভেট স্কুলে আপাতত যা খরচা, সেটা রীতিমতন যারা প্রাইভেট স্কুলে পড়ান তারা আপনারা জানেন, মোটামুটি একটা প্রাইভেট স্কুল সেখানেও কিন্তু 3 থেকে 5 হাজার টাকা মাসিক তাদের টিউশন ফিসটা শুধু, তার সঙ্গে আনুষঙ্গিক বহু কিছু আছে। তো সেই জায়গাটা মানুষ পাবেন কোথা থেকে? এবং তার সঙ্গে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা জানেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, অর্থাৎ ভারতবর্ষের যে জায়গাটা সারা পৃথিবীর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের জায়গায়, সেখানে 123টা দেশের মধ্যে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে ভারতবর্ষ 102 নম্বরে দাঁড়িয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষের 80% ওপর মানুষ শুধুমাত্র সরকার ফ্রিতে রেশনটা দিচ্ছে বলে তারা খেয়ে বেঁচে আছে প্রতিদিন। তা না হলে তাদের সেই ক্ষমতা নেই যে তারা রোজগার করে বেঁচে থাকবে। এবং তার সঙ্গে পার ক্যাপিটা রোজগার, একজন মধ্যবিত্ত মানুষের পার ক্যাপিটা রোজগার, সেটা একটা সার্ভেতে উঠেছে। যারা মধ্যবিত্ত, যাদেরকে ক্লেম করা হচ্ছে মধ্যবিত্ত, আল জাজিরার খবর একদম, সেখানে বলা হচ্ছে যে মাস গেলে 21,000 টাকা রোজগার করেন একজন মধ্যবিত্ত মানুষ। যাকে মধ্যবিত্ত বলা হচ্ছে ভারতবর্ষে, তার রোজগার ভারতবর্ষে 21,000 টাকা মাসিক। অর্থাৎ কোথাও গিয়ে 2,40,000 থেকে 2,60,000 টাকার মধ্যে তিনি মাসিক বছরে রোজগার করেন। সেই জায়গাটা কোথাও গিয়ে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ 3 নম্বর ইকোনমি সারা ভারত পৃথিবীর মধ্যে, এই জায়গাটা কি কোথাও প্রেজেন্ট করে? এই প্রশ্নগুলো কিন্তু একদম পক্ষান্তর অনুরাধা পরওয়াল তুলে দিয়েছেন। এবং অবশ্যই তিনি যে কথাটা বলছেন তার আড়ালে কি এই কথাটাই লুকিয়ে নেই যে আমাদের হাতে কাজ নেই, আমাদের চাকরি ক্ষেত্রে সঠিকভাবে চাকরি হচ্ছে না বলেই তো এই সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে? সরকারি স্কুল বন্ধ হওয়ার মূল কারণটা কি? আজ থেকে 10 বছর আগেও যারা আপনারা সরকারি স্কুলে কেউ যুক্ত থেকেছেন বা পড়াশোনা করেছেন, তারা আপনারা হয়তো দেখেছেন এই বিষয়টা। এক একটা সাবজেক্টের 5 জন করে টিচার থাকতো। যে কোনো জায়গায়, যে কোনো সরকারি স্কুলে এক একটা সাবজেক্টে 5 জন করে টিচার নিয়োগ করা হতো। কিন্তু সেই জায়গাটা আজকের দিনে এক একটা সাবজেক্টের একজন টিচার তাও আছে কিনা সেটাও নিয়ে সন্দেহ রয়েছে। সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। তার কারণটা কি এটাই যে সরকার টাকা দিতে পারছে না, সরকার কোথাও গিয়ে সেখান থেকে ব্যাক আউট করছে, নাকি এটা যে সমাজে আপনারা কি মনে করেন সঠিক টিচার নেই, যোগ্য টিচার নেই, সমাজে MA BA পাশ করা ছেলে মেয়েরা নেই? এই কথাগুলো কিন্তু একদম উঠে আসছে। এবং আমাদের হাঙ্গার ইন্ডেক্সে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের পার ক্যাপিটা রোজগার, একজন মধ্যবিত্ত মানুষ যাকে বলা যেতে পারে, মানে তার একটা বাড়ি আছে নিজে, তার একটা স্কুটার আছে, তার রোজগার মাস গেলে 21,000 টাকা। সেখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষ বিশ্বগুরুর জায়গায় উঠে যাচ্ছে। আচ্ছা, তার ভিত্তিটা কি? এই প্রশ্নটা একদম অনুরাধা পরওয়াল করেছেন এবং তারপর থেকে তিনি ট্রোলড হওয়া শুরু হয়ে গিয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং বলিউডের ফিল্ম স্টার বা ফিল্মের সঙ্গে যুক্ত যারা, তারা সাধারণত এইসব বিষয়ে ঢুকতে চান না, গুটি কয়েক ছাড়া। তো তারা যখন এই প্রশ্নগুলো করেন, তখন তো এগুলো সাধারণ মানুষের প্রশ্ন হিসেবে উঠে আসে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু রাম মন্দির তৈরি হলো, রামরাজ্য তৈরি হলো, সেখানেও চুরি হয়ে গেল, এই জায়গাটা কিন্তু একদম অনুরাধা পরওয়াল বুঝিয়ে দিয়েছেন যে তিনি যা চেয়েছিলেন বিশ্বগুরু হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে, ভারতবর্ষী হিসেবে অবশ্যই আমরা বিশ্বের দরবারে পৌঁছে যেতে চাই এবং আমাদের
সামর্থ্য ক্ষমতা নিয়েই আমরা পৌঁছে যেতে চাই, কিন্তু সেটার ভিত্তিটা কি? সম্পূর্ণটাই কি শুধুমাত্র একটা মিথ্যে মুখোশ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না? আমাদের কাজ নেই, আমাদের বিভিন্ন কিছু নেই, কিন্তু শুধুমাত্র আমাদের উপর বলা হচ্ছে তোমরা বিশ্বগুরু। এই বিষয়টা মানুষের মাঝখানে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে না? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।